মুসলিমদের সমস্ত সম্পদ কেড়ে নেবে সরকার। মুর্শিদাবাদে আগুন জ্বলছে, ভাঙর, ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোরে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে ব্রিগেড চলো অভিযান, এবং এই বিলের বিরুদ্ধে ৭৭টি পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে। বর্তমান পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মধ্যেও রাজনীতির কন্ট্রোভার্সিয়ালের কেন্দ্রে রয়েছে 2024 ওয়াকফ সংশোধনী বিল। কিন্তু কেন এই বিলটি নিয়ে এত কন্ট্রোভার্সি, কেন এত বিতর্ক, কেন সাধারণ মুসলিম সমাজ মেনে নিতে পারছে না এই বিলটিকে? কিন্তু যারা এই বিলটি পাশ করলো, যে সরকার, তারা তো বলছে সাধারণ মুসলিমদের জন্য এই বিল, তাহলে কেন সাধারণ মুসলিমরাই বেশি প্রোটেস্ট করছে এই বিলটির বিরুদ্ধে? তার পুরোটাই জানবো আজকের এই ভিডিওতে। দেখুন, একটি ভিডিও বানাতে আমাদের অনেক মেহনত করতে হয়, কিন্তু আপনাদের একটি লাইক আমাদের সমস্ত মেহনত ঘুচিয়ে দিতে পারে। তাই ভিডিওতে আগে যাওয়ার আগে একটি লাইক করবেন ও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফিরে আসা যাক। এই কন্ট্রোভার্সিয়াল মোমেন্টে যাওয়ার আগে জেনে নেওয়া যাক ওয়াকফ আসলে কি। ওয়াকফ কথাটির ইসলামিক অর্থে জানা যায় ইসলামিক হাদিস মুসলিম শরীফে, যেখানে ওয়াকফ শব্দের অর্থ বলা হয় সাদগায়ে জারিয়া, অর্থাৎ যা আল্লাহকে উদ্দেশ্য করে দান করা হয়েছে, যেখানে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, যেখানে সম্পদের একমাত্র মালিক হবেন আল্লাহ, যেখানে বলা হয় যে সম্পদ একবার সাদগায়ে জারিয়া হবে তা আর কখনো ব্যক্তি মালিকানাধীন হতে পারবে না। এখন প্রশ্ন হলো, মুসলিমদের মধ্যে কেন সম্পদ ওয়াকফ করার ধারণা জন্মালো? মুসলিম পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এই ধারণার জনপ্রিয়তার শীর্ষে ওঠে। তিনি নিজে বহু সম্পত্তি ওয়াকফ করে গেছেন, যা সাদগায়ে জারিয়া, যা আজও আরববাসী সাধারণ মানুষ ভোগ করছে। আর এই সাদগায়ে জারিয়া করার আরো একটি মুনাফা হলো, কোনো ব্যক্তি যদি কোনো সম্পদ সাদগায়ে জারিয়া করেন, তাহলে তার ইহকাল অর্থাৎ তিনি যতদিন বেঁচে থাকবেন পৃথিবীতে, এবং পরকাল অর্থাৎ মৃত্যু হওয়ার পরবর্তী সময়েও সেই সম্পদের যতটুকু নেকি তা তিনি পরকালের জীবনেও পাবেন। যে কারণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্পত্তি ওয়াকফ করা এত জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। তবে এখন জেনে নেওয়া যাক ভারতবর্ষের মধ্যে কবে থেকে এর জনপ্রিয়তা আসলো। সাধারণ ইতিহাস বলছে পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে মোহাম্মদ ঘুরি। তারপর থেকে ভারতবর্ষের বুকে মুসলিম শাসনের আবির্ভাব ঘটে। এরপর থেকে সম্পদ ওয়াকফ করার ধারণা জনপ্রিয়তা পায় ভারতবর্ষের মধ্যে। তবে ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ শাসনাধীন ভারতে আজ থেকে প্রায় 100 বছর আগে 1913 সালে এই বিলের জনপ্রিয়তা পায়, যেখানে ব্রিটিশ সরকার মুসলিমদের জন্য ওয়াকফ ভ্যালিডেশন অ্যাক্ট চালু করে, যা 1923 সালে আইনে পরিণত হয়। এরপর স্বাধীন ভারতে সেন্ট্রাল ওয়াকফ অ্যাক্ট তৈরি হয় 1954-এ, যেখানে নানা ভুল ত্রুটির মধ্যেও প্রায় 40 বছর চলে এই ওয়াকফ আইনটি। তবে এক্ষেত্রে নানান দুর্নীতি আর সম্পত্তি আত্মসাতের অভিযোগ ওঠে নানা ক্ষেত্রে, যে কারণে 1995-এ কংগ্রেস সরকার ওয়াকফ বিলের পরিবর্তন আনে, যেখানে সম্প্রতি পরিবর্তনকারী বিজেপি সরকারও কংগ্রেস সরকারের সঙ্গে সহমত পোষণ করেছিল 1995-এ ওয়াকফ সংশোধনী বিলে। তবে কি এমন ঘটে গেল যে কারণে বর্তমান সরকার সেদিনের মত পরিবর্তন করে আজ নিজেদের মতো আইন তৈরি করলো, সেটা একটু পরে জানছি। তার আগে জেনে নি চলুন ওয়াকফ বোর্ডগুলি কিভাবে কাজ করে। 1954-এ আইনে পরিষ্কার বলা ছিল ওয়াকফ সম্পত্তি একটি স্বাধীন সংগঠন, যার সম্পদের মালিকানা কেউ নিজে ভোগ করতে পারবে না। কেউ যদি এর সম্পদ গ্রহণ করে থাকে বা ব্যক্তিগতভাবে ব্যবহার করে থাকে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়া আরো বলা হয় ওয়াকফ সম্পত্তিগুলি ভালোভাবে দেখভাল করার জন্য প্রতিটি ওয়াকফ বোর্ডে একজন করে ওয়াকফ মাতোয়ালি থাকবেন, যিনি ওয়াকফের সম্পদের মালিক নন, কিন্তু সম্পদের হিসাব রক্ষক। তিনি কোনোভাবে ওয়াকফের সম্পত্তি বিক্রি কিংবা সম্পদ অন্য কারোর করে দিতে পারবে না, তিনি শুধুমাত্র সম্পদের হিসাব রাখবেন। ভারতবর্ষে প্রায় 31টি ওয়াকফ বোর্ড রয়েছে, যা আলাদা আলাদা ভাবে পরিচালিত হয়। তবে এদের সকলের পরিচালিত করে কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড বা সেন্ট্রাল ওয়াকফ বোর্ড। তবে ভারতবর্ষের মতো দেশে যেখানে অর্থ আছে সেখানে দুর্নীতি থাকবে না এমন হতে পারে না। এক্ষেত্রে নানা ক্ষেত্রে নানান দুর্নীতি, সম্পত্তি আত্মসাতের মতো ঘটনা ঘটেছে। এমনকি বোর্ডের নিজেদের সদস্যরা একাধিক নিজেদের সদস্যদের সঙ্গে বিভিন্ন সময় আইনি যুদ্ধে নেমেছে, কারণ সম্পদ আত্মসাতের অভিযোগ। যে কারণে 1995 সালে ওয়াকফ আইন নতুন ভাবে সংশোধন করা জরুরি হয়ে পড়ে, যেখানে বলা হয় এখানে ওয়াকফের সঙ্গে কোনো ব্যক্তির সম্পত্তিগত বিবাদ বাঁধলে ওয়াকফ ট্রাইব্যুনাল তার বিচার করবে। ওয়াকফ ট্রাইব্যুনালের দেওয়া রায় হবে শেষ, যার বিরুদ্ধে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কোনো আপিল দাখিল করা যাবে না। এছাড়া 1995 সালের আইনে বলা হয় কোনো জমি নিয়ে বিবাদ বাঁধলে ওয়াকফ
সেই জমিনের কাগজ দেখাতে বাধ্য থাকবে না। সেই ব্যক্তিকে বা যে প্রতিষ্ঠানের সঙ্গে বিবাদ বাঁধবে সেই প্রতিষ্ঠানকে সেই জমিনের কাগজ ও প্রমাণপত্র দাখিল করতে হবে। এরপর নানা সংস্থার প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, ভারতবর্ষে প্রায় সেনাবাহিনী ও রেলের পরে তৃতীয় সর্বোচ্চ জমির মালিকানা রয়েছে এই ওয়াকফ বোর্ডের হাতে। মুসলিম ওয়াকফ বোর্ডের সম্পত্তির পরিমাণ প্রায় 9.4 লক্ষ হেক্টর জমির মালিকানাধীন, যার বেশিরভাগটাই কবরস্থান ও মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন ভারতের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের উন্নতিকল্পে দান করা বিভিন্ন জমিন। এছাড়া বেশ কিছু ঐতিহাসিক স্থানও এই মুসলিম ওয়াকফ বোর্ডের সম্পদ। কিন্তু মুসলিম সমাজের হাতে এত সম্পদ থাকার পরেও কেন ভারতীয় মুসলিম সমাজ প্রায় 70% এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করে? তার কারণ জানতে 2005 সালে তৈরি করা হয় সার্জার কমিটি, যে কমিটির নেতৃত্বে ছিলেন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সার্জার সিং। যে কমিটির রিপোর্ট ওলটপালট করে দেয় এই ওয়াকফ সম্পদের হিসাব। এই রিপোর্টে বলা হয়, মুসলিম বোর্ড ওয়াকফ বোর্ডের যা সম্পদ রয়েছে তা যদি সঠিকভাবে ব্যবহার করা হয় কমপক্ষে প্রায় 12,000 কোটি টাকা বছরে টার্ন ওভার হতে পারে এই সম্পদ থেকে। তবে সেই বছরে ওয়াকফের সম্পত্তি থেকে আয় হয় মাত্র 113 কোটি টাকা। তাহলে পার্থক্যটা কোথায় বুঝতে পারছেন তো? চলুন এবার জেনে নেওয়া যাক 2024 ওয়াকফ সংশোধনী বিল কি বলছে। 1995-এ তৈরি ওয়াকফ বিলের সম্পূর্ণ পরিবর্তন কি ঘটছে এই বিলে? তাহলে কেন সেদিন তারা এই বিলে স্বাক্ষর করেছিল? দেখুন, 2024 8ই আগস্ট কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু সংসদের নিম্নকক্ষ লোকসভায় দুটি বিল পেশ করে। বিল দুটির একটি হলো 2024 ওয়াকফ সংশোধনী বিল ও অন্যটি হলো মুসলিম ওয়াকফ রিপোর্ট বিল 2024। ওই দিনই এই বিলটি নিয়ে যাতে অধিক মাত্রায় বিতর্ক না থাকে সে কারণে একটি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা হয়, যে কমিটির প্রধান কাজ থাকে এই বিলটির পক্ষে ও বিপক্ষে যুক্তি দেওয়া। যে কারণে এই জেপিসি কমিটির বেশ কিছুবার বৈঠকের কথা আমরা জানতে পারি। তবে সেখানে বিরোধী দলের কতটা কথা নেওয়া হয়েছে বা শোনা হয়েছে তা আজ প্রশ্নচিহ্ন। না হলে দেশের মধ্যে এমন অবস্থা কি ঘটতে পারত? বর্তমান এই ওয়াকফ বিলে বলা হচ্ছে কোনো অন্য সম্প্রদায়ের ব্যক্তি এই ওয়াকফের জমি দান করতে পারবে না, কিন্তু এর আগে 1995-এর পরে বিলে এটি পারত। এছাড়া 1995-এর পরে বিলে বলা হয়েছিল কোনো স্থানে দীর্ঘকাল নামাজ পড়া হলে সেই স্থানটি ওয়াকফের সম্পদ হতে পারত, কিন্তু এরপর থেকে আর পারবে না। এছাড়া আরো বলা হয়, কোনো ব্যক্তি যদি এখানে জমি দান করতে চায় তাহলে তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে সে মুসলিম। 5 বছর আগে থেকে তার মুসলিম হওয়ার প্রমাণ থাকতে হবে। এক্ষেত্রে প্রশ্ন, কোনো ব্যক্তি কিভাবে প্রমাণ করবে যে সে মুসলিম? যে সরকার নিজেই বলে ওয়াকফের যে সমস্ত সম্পত্তি আছে তা রেজিস্টার করা আছে আগে থেকেই, তাহলে সে সরকার আজ কিভাবে হঠাৎ বলছে যে ওয়াকফের যে সমস্ত সম্পত্তি রয়েছে তার ডিজিটালি রেজিস্টার করে সরকারের কাছে জমা দিতে হবে? আর এই রেজিস্টারের কাজ করবে একজন ডিএম পদমর্যাদার অফিসার। আর যে ক্ষেত্রে ডিজিটালি রিপোর্ট দিতে পারবে না এই ওয়াকফ বোর্ডগুলি, সেক্ষেত্রে সেই সম্পদ সরকারের খাস জমিতে পরিণত হবে। তাহলে এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে যে 400 বছর 300 বছর আগে যে সমস্ত জমিগুলি এই ওয়াকফ বোর্ডের দান করা হয়েছে সেই জমিগুলি কিভাবে প্রমাণ হবে যে ওয়াকফ বোর্ডের জমি? তারা কি তখন দান করার সময় লিখে গিয়েছিল? লিখে যায়নি। তাহলে সেই জমির বর্তমান মালিক কে হবে? সরকার। এক্ষেত্রে সরকার যে ডিএম পদমর্যাদার একজন কালেক্টরকে সার্ভে করার দায়িত্ব দিচ্ছে, সে তাহলে কি করবে? সরকার হয়ে কথা বলবে না ওয়াকফ বোর্ডের হয়ে কথা বলবে? সেখানেও প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। এছাড়া এই সরকার বলছে এই বোর্ডে 2 জন মহিলা রাখা বাধ্যতামূলক, সেটা না হয় মানা গেল, তাহলে কেন একজন অমুসলিম সম্প্রদায়ের ব্যক্তি এই বোর্ডের সদস্য হবেন? কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নিজস্ব সম্পদের বোর্ডের সদস্য অন্য সম্প্রদায়ের ব্যক্তি কেন হতে যাবেন? সেখানে বর্তমান সরকার যুক্তি দিচ্ছে এটা করলে দুর্নীতি রোধ করা যাবে। তাহলে অন্য সম্প্রদায়ের ব্যক্তিরা কি বা তাদের সম্প্রদায়ের কোনো ট্রাস্টে দুর্নীতি হয় না? শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মুসলিম ট্রাস্টের এই ওয়াকফ বোর্ডের দুর্নীতি হচ্ছে, যা অন্য সম্প্রদায়ের ব্যক্তি এলে দুর্নীতি দূর হবে? প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সরকার বলছে যে সমস্ত জায়গার কাগজ দেখাতে পারবে না এই ওয়াকফ বোর্ডগুলি, সেই সমস্ত জায়গার মালিক হবে সরকার। তাহলে যে সরকার সমস্ত মসজিদের নিচে মন্দির খুঁজে পায়, সে সরকার পরবর্তী সময়ে ওই অঞ্চলগুলির নিচে মন্দির খুঁজে পাবে না আর সহজে সেই মন্দির খনন করে বের করবে না? তা নিয়ে কি আর সন্দেহ থাকতে পারি?
এছাড়া এর আগে 1995 এর আইনে বলা হয় ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো ক্ষেত্রে বিবাদ তৈরি হলে দেখবে ওয়াকফ ট্রাইব্যুনাল, কিন্তু এখন থেকে তা আর দেখতে পারবে না ওয়াকফ ট্রাইব্যুনালগুলি। সেখানে রায়ের কোনো মতনৈক্য দেখা দিলে সরাসরি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আবেদন করা যাবে সেই রায়ের বিরুদ্ধে। বর্তমানে যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই বিলটি সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পাশ হয়ে গেছে, এমনকি রাষ্ট্রপতি স্বাক্ষর করে দিয়েছে, অর্থাৎ বিলটি এখন আইনে পরিণত হয়ে গেছে। তবে এই বিলটির বিরুদ্ধে বেশ কিছু মুসলিম সংগঠন ও সংস্থা এছাড়া বিশেষজ্ঞ আইনজ্ঞগণ সংবিধানকে রক্ষা করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে আপিল করেছে। এখন দেখার সুপ্রিম কোর্ট এই বিলের বিরুদ্ধে বা পক্ষে কি রায় দেয়, যার দিকে তাকিয়ে আছে গোটা ভারতবর্ষের মুসলিম সমাজ। বর্তমান 2024 ওয়াকফ সংশোধনী বিল বা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এখান থেকে আপনার কি মনে হয়, বর্তমান সরকার দরিদ্র মুসলিমদের জন্য এই বিল এনেছে, নাকি মুসলিমদের সম্পদ কেড়ে নিয়ে ভারতবর্ষের মধ্যে এক নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেওয়ার চেষ্টা করছে? আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।